আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি সিনথিয়া রহমান এবং সেই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিভিন্ন উসিলায় গণতন্ত্র উত্তরণের পথে বাধা সৃষ্টিকারীদের সফল হতে দেয়া যাবে না। বলেন, কৌশলের নামে গুপ্ত ও সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি কর্মীরা। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তারেক রহমান আরও বলেন, সামর্থ্য অনুযায়ী অতীতের মতো ভবিষ্যতেও গুম খুন হওয়া ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। সবাই ধরে বাবার অপেক্ষায় বসে আছে, কিন্তু বাবার মুখটা দেখতে পারিনি এখন পর্যন্ত। এ চোখের পানি বুক ভাঙা কষ্টের। এ কষ্ট সবচেয়ে কাছের মানুষটি হারানোর কষ্ট। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম, খুন ও নির্যাতনে স্বামী হারা স্ত্রী, ভাই হারা বোন, সন্তান হারা বাবা মা আর বাবা হারা সন্তানদের কান্না প্রতিধ্বনিত হয় চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হলরুমে। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে মত বিনিময় সভায় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক আয়োজিত সভায় নিজেদের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন গুম ফেরতরা। পুনর্বাসনের অনুরোধ জানান গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যরা। দাবি থাকছে যে পরিবারের সদস্য যারা আছে তাদেরকে পুনর্বাসন করা যায় যাতে। সে সময় আবেগতাড়িত হয়ে পড়েন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন তাদের সঙ্গে। বিএনপি যেন ভবিষ্যতে গুম খুনের বিচার করতে পারে, সেই দোয়া চান দলটির নেতারা। আপনারা দোয়া করবেন যাতে আমরা প্রত্যেকটি গুমের খুনের বিচারে দেশে করতে পারি। পরে বক্তব্যে বিগত দিনে গুম খুন হওয়া শহীদদের অবদানের কথা স্মরণ করেন তারেক রহমান। সকল শহীদদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। তারেক রহমান বলেন, গণতন্ত্রের স্বার্থে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ধৈর্যের পরিচয় দিতে চায় বিএনপি। আমরা দেখেছি নির্বাচনের কমিশনের রিসেন্টলি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান, তারপরেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দলের নেতাকর্মীদের ত্যাগ স্বীকারের কথাও উল্লেখ করেন তারেক রহমান। সারা দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে 1.5 লক্ষেরও বেশি মিথ্যে মামলা দায়ের করা হয়েছিল, যার বোঝা প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মীকে বয়ে বেড়াতে হয়েছে। গণতান্ত্রিক অগ্রযাত্রায় কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে, সেই বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। জাতীয় নির্বাচনকে বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানীর কোচি কাচার মিলনায়তনে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি কথা বলেন। মির্জা আব্বাস অভিযোগ করেন, গণভোট নিয়ে একটি পক্ষ জনগণের কাছে গিয়ে জোর করে পক্ষপাতিত্ব করছে। বিএনপির দীর্ঘ ১৭ বছরের জুলুম ও ত্যাগ স্বীকারের কথা অনেকে বিশ্বাস করতে চায় না বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। নিজের দেশকে ভালোবেসে অন্য দেশের বিরোধিতা করার আহ্বানও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আজকে যে নির্বাচন, এই নির্বাচনটা কিন্তু একটা বহু আকাঙ্ক্ষিত, বহু প্রতীক্ষিত একটা নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার জন্য সেই স্বাধীনতা বিরোধী শক্তি আবার উঠে পড়ে লেগেছে। কি একটা ভোট, হানা ভোটের কথা বলতেছে। আমরা তো হানা ভোটের কথা অস্বীকার করছি না। যার প্রয়োজন সে হাতে ভোট দিবে, যার প্রয়োজন সে হাতে ভোট দিবে। এটা তো আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আপনি জোর করে কোন পক্ষে ভোটের দাবিদার হতে পারেন না। এই কথাটা মানুষকে সবাইকে মানতে হবে। মিথ্যে প্রতিশ্রুতির নয়, জনমুখী ইস্যু নিয়ে ইশতেহার তৈরি করছে বিএনপি। এবারের ইশতেহার শুধু নির্বাচনী প্রতিশ্রুতির নয়, বরং রাষ্ট্র পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও মানব সম্পদ রূপান্তরের একটি সমন্বিত রূপরেখা হিসেবে উপস্থাপন করা হবে। ইশতেহারের 8টি প্যাকেজে থাকছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা।
বিশ্লেষকদের আশা, জুলাই পরবর্তী নির্বাচনে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বিএনপির নির্বাচনী ইশতেহারে। শামীম চৌধুরীর আরেকটি রিপোর্ট। নির্বাচনের আগে ভোটারদের আকৃষ্ট করতে রেওয়াজ অনুযায়ী নানামুখী প্রতিশ্রুতি দেয় রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদ পতনের পর এবারের নির্বাচনে বেড়েছে মানুষের প্রত্যাশা। মানুষের সেই প্রত্যাশা আর প্রাপ্তির সমন্বয় ঘটাতে চায় বিএনপি। আমাদের চাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন আগামী নির্বাচন, এই জাতির যদিও আগে থেকেই দেশ ও দেশের মানুষকে নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ পেয়েছে তারেক রহমানের বক্তব্যে। We have a plan for the people and for the country. ইনশাআল্লাহ আমরা সেই প্ল্যান বাস্তবায়ন করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, বেগম খালেদা জিয়ার ভিশন 2030 এবং তারেক রহমান ঘোষিত ৩১ দফার সংমিশ্রণ থাকবে এবারের বিএনপির নির্বাচনী ইশতেহারে। নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ নেয়ার পাশাপাশি চালু করা হবে ফ্যামিলি কার্ড। কৃষকদের উন্নয়নে ফার্মার্স কার্ড চালু করার কথাও জানিয়েছে বিএনপি। ফসল নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হইলে সরকার ভর্তুকি দিব। কর্মসংস্থান আর বিনিয়োগে থাকছে সুনির্দিষ্ট পরিকল্পনা। মর্যাদা বাড়বে খতিব ইমাম মুয়াজ্জিনদের, সংখ্যালঘুদের জন্য থাকছে বিশেষ সুবিধা। কিছুদিনের মধ্যেই নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি। স্বাস্থ্যের ব্যাপারে বলেছি, আমাদের ৩১ দফার সংস্কার প্রস্তাব দেওয়া আছে। অলমোস্ট 90% পাবলিকলি আমরা অ্যানাউন্সই করে ফেলছি। এটা শুধুমাত্র রেকর্ডে নেই, বাইরে জানিয়েছে। ইশতেহারের বেশিরভাগ কথা বলাই হয়ে যাচ্ছে, আর বাকি যতটুকু আছে ডকুমেন্ট আকারে পুরো সামনে চলে আসে। বিশেষজ্ঞরা বলছেন, দেশ গঠনে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা ইতোমধ্যেই ইতিবাচক প্রভাব ফেলেছে মানুষের মাঝে। তাদের আশা, দেশের মানুষের জীবনমান উন্নয়নে সবকিছুই অন্তর্ভুক্ত থাকবে দলটির নির্বাচনী ইশতেহারে। সার্টেনলি যে প্রভিশনগুলো ওনারা ইশতেহারে নিয়ে আসছেন বলে আমরা জানতে পেরেছি, তো এগুলো জন আকাঙ্ক্ষা পূরণ করবে বলে আমার মনে হয়। কারণ এগুলো এখন জুলাই পরবর্তী সময়ে বিএনপিও সেটা রিয়েলাইজ করেছে। 17 বছর ধরে তারা এগুলো নিয়ে কাজ করেছে এবং দেখুন যে নতুন একটি জায়গা তৈরি হয়েছে রাজনীতিতে, সেই জায়গাটিকে অ্যাড্রেস করতে হবে। দলের নেতা আছেন এখন বাংলাদেশে, সকল কিছু বিবেচনা করে তারা বুঝবেন। তারা বিগত বছরগুলোতে যেহেতু ক্ষমতার বাইরে ছিলেন, তারা জানেন যে কোন কোন জায়গায় আসলে জনগণকে টাচ করা যাবে, কোন কোন জায়গায় জনগণ মনে করে যে এই জায়গাগুলো যদি আমি পাই তাহলে আমি বিএনপিকে ভোট দেব বা অমুক দলকে ভোট দেব। এই মনস্তাত্ত্বিক গড়নটা বোঝাটাও নেতৃত্বের একটা বড় অংশ। বিএনপি বলছে, দেশের সকল শ্রেণীর মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিকে প্রাধান্য দিয়েই তৈরি করা হচ্ছে বিএনপির এবারের নির্বাচনী ইশতেহার। প্রতিটি সেক্টরে আমরা কিভাবে সাধারণ মানুষের একদম দোরগোড়ায় পৌঁছে যাব, কিভাবে নগর এবং গ্রামের ভিতর বৈষম্য কমিয়ে আনবো, কিভাবে আমরা নিশ্চিত করব যে জীবনে ভালো কিছু করার জন্য, সফল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো দল করতে হয় না। দলটির নেতারা বলছেন, দেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য পরিকল্পিত রোডম্যাপের ভিত্তিতেই তৈরি করা হচ্ছে এবারের নির্বাচনী ইশতেহার। সুষ্ঠু নির্বাচন করতে পারবেন। শামীম চৌধুরী, RTV, ঢাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য দরজা খোলা আছে, নানাভাবেই একসঙ্গে পথ চলা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিকেলে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 10 দলীয় জোটের সাথে বৈঠক শেষে কথা বলেন। তিনি বলেন, নির্বাচনী ইশতেহার চূড়ান্ত করা হয়েছে। 47টি আসন সম্পর্কে 10 দলের লিয়াজু কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেছেন, মনোনয়ন প্রত্যাহারের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আর বসা হবে না। জোট ভাঙার পেছনে কোনো ষড়যন্ত্র নেই জানিয়ে তিনি বলেন, নিজেদের নানা ব্যর্থতার কারণেই এই দূরত্ব হতে পারে। 11 দল থেকে এক দল তো বের হয়ে গেছে, আপনারা কি এখন পর্যন্ত আশার কিছু দেখছেন? আমরা সব সময় বলেছি যে আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত, এটাই আমাদের সব সময়ের মেসেজ, এখন এই মেসেজ থাকলো। বাকি 47টা আসন নিয়ে আপনাদের কোনো আলোচনা হয়েছে কিনা? এটা আলোচনা হবে, আমাদের জোটের লিয়াজো কমিটি আলোচনা করে প্রস্তাব তৈরি করবেন, শীর্ষ নেতৃবৃন্দ চূড়ান্ত করার পরে সেটা আমরা ঘোষণা দেব। এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে।
কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ও এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধতার বিরুদ্ধে পাল্টাপাল্টি আপিলে প্রার্থিতা বাতিল করা হয়েছে বিএনপি প্রার্থীর, আর মনোনয়ন বৈধতা বহাল রাখা হয়েছে হাসনাত আব্দুল্লাহর। এদিকে শনিবার 109টি আপিল আবেদনে দ্বৈত নাগরিকত্ব ইস্যু, ঋণ খেলাপি সহ অপেক্ষমান থাকা বেশ কয়েকটি শুনানি হওয়ার কথা রয়েছে। নাজমুল হুদার রিপোর্ট। আসন্ন সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে দায়েরকৃত আপিল শুনানির 8ম দিনে অনেকটা উত্তপ্ত ছিল আপিল কক্ষ, হয় হট্টগোল। এ সময় কুমিল্লা 4 আসনের এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর আইনজীবীকে ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আওয়াল মিন্টু গালাগালি করেন বলে অভিযোগ ওঠে। এছাড়া ঋণ খেলাপি থাকায় হাসনাতের করা আপিলে প্রার্থিতা হারান একই আসনের বিএনপি প্রার্থী। কমিশন জনাব মঞ্জুরুল আহসান মুন্সির দায়ের করা আপিলটি খারিজ করে দিয়েছেন, অর্থাৎ জনাব হাসনাত আব্দুল্লাহর মনোনয়নটি বহাল রয়েছে, সেটি বৈধ হিসেবে ঘোষিত আছে। জনাব মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বৈধ বলে ঘোষণা যেটি করেছিলেন রিটার্নিং অফিসার, সেই আদেশটিকে বাতিল করে দিয়েছেন, অর্থাৎ এর ফলশ্রুতিতে জনাব মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন। আপনি জনগণকে ব্লাডি সিটিজেন বলবেন, আবার ভোটের জন্য এই ব্লাডি সিটিজেনের কাছে যাবেন, এই ধরনের দ্বিচারিতা আমরা জনগণ সহ্য করব না। 8ম দিনের শুনানিতে মনোনয়ন বৈধতা পাওয়া 33 জনের প্রার্থিতা বাতিলেরও শুনানি হচ্ছে। এতে কারো প্রার্থিতা বহাল থাকলেও বাতিল হচ্ছে অনেকের। 26টা জায়গায় যারা আমাদের এই তুচ্ছ ঘটনাকে তারা অবৈধ ঘোষণা করেছে, শুনানি কালে আপিল মঞ্জুর করেছেন এবং বৈধতা ফিরিয়ে দিয়েছেন। নির্বাচন কমিশন পূর্ণাঙ্গ শুনানি শুনে আমাদের পক্ষে অর্থাৎ মাওলানা নাসিরউদ্দিনের পক্ষে রায় দিয়েছেন এবং তার নির্বাচনে আর কোনো ধরনের কোনো বাধা নাই। এর আগে বিগত 7 দিনে 355টা আপিল মঞ্জুর করে কমিশন, আর রোববারের মধ্যে নিষ্পত্তি করা হবে সর্বমোট 645টি আপিল। নাজমুল হুদা, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্রপাল। শুনানির সর্বশেষ খবর জানাতে সরাসরি যোগ দিয়েছেন তিনি আমাদের সাথে। দীপ্ত, এখন পর্যন্ত কতগুলো আপিলের নিষ্পত্তি হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। সুজানা, সবশেষ যে তথ্যটি আমরা পেয়েছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এখন পর্যন্ত 100টি আপিল শুনানি চলছে। 100 নম্বর যে আপিল সেটি শুনানি চলছে। তবে সবশেষ আমরা যে তথ্যটি পেয়েছিলাম বিরতির আগে, যে 34টি আপিলের কিন্তু মঞ্জুর হয়েছে এবং সেটি বিরতির পরে যে আবার শুনানি শুরু হয়েছে, সেখানে আসলে কতটি পরে নিষ্পত্তি না মঞ্জুর হয়েছে বা কতটি মঞ্জুর হয়েছে সেই তথ্যটি কিন্তু এখনও পাওয়া যায়নি। এবং আমি যদি বলি যে এখন কিন্তু যে পেন্ডিং যে 9টি আপিলের শুনানি সেগুলো কিন্তু চলছে এবং আজকের দিনের যে আপিলের শুনানি সেগুলো কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই আসলে শেষ হয়ে যাবে যে আপিল শুনানি। এবং একটু যদি বলে রাখি, আগামীকাল কিন্তু শেষ দিনে আপিল শুনানি, তারপরে কিন্তু প্রার্থীরা তাদের যদি প্রার্থিতা উঠিয়ে নিতে চায় সেটি কিন্তু পারবেন এবং 21 তারিখে প্রতীক বরাদ্দ হবে এবং 22 তারিখ থেকে 22শে জানুয়ারি থেকে কিন্তু প্রচারণা শুরু হবে। আর একটু যদি বলি, এখন পর্যন্ত আজকে যে আপিল শুনানি হয়েছে তার ভিতরে প্রার্থিতা বাতিল যে আপিল হয়েছে 32টি এবং প্রার্থীরা ফিরে পেতে আপিল করেছেন কিন্তু 68টি। এবং গত 7 দিনে, আজকে যেহেতু 8ম দিন, আজকে 100টি আপিলের শুনানি হচ্ছে এবং গতকালের পেন্ডিং যে 9টি সেটি হচ্ছে এবং গত 7 দিনে মোট 355টি আপিল কিন্তু মঞ্জুর হয়েছে। এবং আরেকটি যদি বিষয় আমি বলি, আজকে কিন্তু যে আলোচিত ঘটনাটা ছিল যে কুমিল্লা 4 আসনের হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপির যে প্রার্থীর যে আপিল, একজন আরেকজনের বিরুদ্ধে যে আপিল মনোনয়ন বাতিলের যে আপিলটি হয়েছিল, সেই আপিলে কিন্তু বিএনপির যিনি প্রার্থী তার কিন্তু মনোনয়ন বাতিল করা হয়েছে এবং হাসনাত আব্দুল্লাহর যে মনোনয়ন সেটি কিন্তু বৈধ ঘোষণা করা হয়েছে। এবং আজকে যে আপিলের সবারই আসলে দ্বৈত নাগরিকত্ব এবং যে ঋণ খেলাপির বিষয়টি কিন্তু আমরা দেখছি যে সবার ভিতরে এই দোষটি ধরেই আসলে কিন্তু আপিল করা হয়েছে। তো সুজানা, এখন আপিল চলছে, যে 9টি পেন্ডিং ছিল সেই আপিল চলছে এবং আজকের দিনের যে 100টি আপিল সেটি কিন্তু ইতিমধ্যে শুনানি সম্পন্ন হয়েছে। তো সুজানা, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সবশেষ তথ্য। সুজানা। জি, আপনাকে ধন্যবাদ। সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন, এতে আইনগত বা নৈতিকভাবে কোনো বাধা নেই।
এমনটি জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। দুপুরে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ঢাকা বিভাগীয় কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন। এই সরকার ছাত্র জনতার রক্তের উপর প্রতিষ্ঠিত, তাই সরকারের নৈতিক দায়িত্ব জনগণের কাঙ্ক্ষিত জুলাই সনদ ও সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বলেও মন্তব্য করেন আলী রিয়াজ। এ সময় প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদকে চিরতরে না বলতেই হ্যাঁ ভোট। যে সরকার প্রতিষ্ঠিত হলো রক্তের উপর, যে সরকার তার এজেন্ডা হিসেবে বলল যেটা আমি সংস্কার করব, রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো। জনগণকে বলুন তাদের হাতে 2টো ব্যালট দেয়া হবে, সাদা ব্যালটে তাদের মন মতো, এবং আপনারা ব্যক্তি হিসেবে নাগরিক হিসেবে গণভোটকে পরাজিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয়ভাবে আপনাদের নিজস্ব উদ্যোগে কথাবার্তা বলে বোঝানোর চেষ্টা করতে হবে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শুক্রবার রাতে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হন। তিনি করোনারি কেয়ার ইউনিটে সিসিইউতে আছেন। এখন চিকিৎসক জানিয়েছেন আপাতত তার পরিস্থিতি স্থিতিশীল আছে, তিনি রেসপন্স করছেন। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের হয়ে বগুড়া 2 আসনে প্রার্থী হয়েছেন মাহমুদুর রহমান মান্না। গণমাধ্যমের উপর আঘাত রুখতে ঐক্যবদ্ধ থাকার তাগিদ সাংবাদিকদের। রাজনৈতিক ও ব্যবসায়িক প্রভাবমুক্ত হয়ে নিশ্চিত করতে হবে গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তাও। গণমাধ্যম ও সাংবাদিকদের আক্রান্তের দায় সরকারকে নিতে হবে বলেও উল্লেখ করেন আলোচকরা। প্রথমবারের মতো আয়োজিত গণমাধ্যম সম্মেলনে যোগ দিয়ে এমন মন্তব্য করেন সাংবাদিক নেতারা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশের ইতিহাসে গণতান্ত্রিক যাত্রা যখনই বাধাগ্রস্ত হয় তখনই আঘাত এসেছে গণমাধ্যমে। সাম্প্রতিক সময়েও গণতান্ত্রিক মূল্যবোধ নিশ্চিহ্ন করতে নানাভাবে ক্ষুণ্ণ হয়েছে গণমাধ্যমের স্বাধীনতা। বিভিন্ন সময় হামলা চালানো হয় অসংখ্য গণমাধ্যম প্রতিষ্ঠানেও। মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সংঘটিত হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার উপর ঐক্যবদ্ধ অবস্থান জানান দিতেই প্রথমবারের মতো রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজন করা হয় গণমাধ্যম সম্মিলন 2026। সবচেয়ে বড় বাধা, আমাদের ইউনিটির পক্ষে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে পলিটিক্যাল অ্যাফিলিয়েশন। সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউ এজ সম্পাদক নুরুল কবির বলেন, জুলাইয়ের চেতনা ধ্বংস করতেই প্রথম আলো ও ডেইলি স্টারে আগুন দেয়া হয়। বর্ষিয়ান সাংবাদিক ও লেখক শফিক রেহমান বলেন, ঐক্য টেকসই করতে হলে সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনীতির সচেতনতা আর রাজনৈতিক দলের দালালি আসলে এক জিনিস নয়। অফকোর্স আমাদের রাজনৈতিক দলগুলোর দলীয় নিয়ন্ত্রণ থেকে এই গণমাধ্যমকে বের করে নিয়ে আসার জন্য তৎপরতা চালাতে হবে। রাজনীতির সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এই সাংবাদিকতা পেশার উন্নতির জন্য একটা নিউজ পেপার স্ট্যান্ডার্ডস কমিটি করা উচিত। প্রতিটা সাংবাদিক ভাই বোনদের আমি বলছি যে আপনারা বিকল্প একটা কিছু পেশার ব্যবস্থা করুন। ব্যবসায়িক স্বার্থে সাংবাদিকতা বন্ধের দাবি জানান ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, যে মত আর যে আদর্শেই হোক না কেন সাংবাদিকতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী সরকার, নির্বাচিত সরকার আসলে আমাদের সবকিছু আমরা পেয়ে যাব। অতীতে হয়নি, এখনো হবে না, আগামীতে ভাবনাটাও আমাদের জন্য সাবধানের সতর্কতার সঙ্গে আমাদেরকে ভাবতে হবে। যেই সমাজে স্বাধীন সাংবাদিকতার বিচরণ খুব বলিষ্ঠ, সেই সমাজ গণতান্ত্রিক হয়, সেই সমাজ বৈষম্যহীন হয়, সেই সমাজ অধিকার প্রতিষ্ঠার একটি নিদর্শন হয়। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান আবারও সাংবাদিক সুরক্ষা আইনের সুপারিশ বাস্তবায়নে সরকারকে দায়িত্ব নেয়ার আহ্বান জানান। সুপারিশ জমা দেওয়ার পর থেকে এ পর্যন্ত যতজন সাংবাদিক, গণমাধ্যম কর্মী দেশের বিভিন্ন স্থানে আক্রান্ত হয়েছেন, যে সব গণমাধ্যম প্রতিষ্ঠান আক্রমণের শিকার হয়েছে, এর দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ তারা অঙ্গীকার করেও সেই অঙ্গীকার বাস্তবায়ন করেনি এবং এই সুপারিশের বিষয়টিকে এখন শিকেই তুলে রেখেছেন।
গণমাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ও স্বাধীনতা রক্ষার পাশাপাশি সাংবাদিকদের সব ধরনের নিরাপত্তা নিশ্চিতের দাবি তোলেন সাংবাদিক নেতারা। যতজন সাংবাদিক গণমাধ্যম কর্মী। সাকিবুর রহমান, RTV, ঢাকা। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন। শুক্রবার দিবাগত রাত 12টার দিকে চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে 6 নম্বর ওয়ার্ডে কর্মরত নার্সদের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ান রোগীর স্বজনরা। এক পর্যায়ে স্বজনরা চিকিৎসক সহ অন্যদের উপর হামলা চালায়। এ সময় 3 জন ওয়ার্ড বয় আহত হন। এ ঘটনায় নারী সহ 3 জনকে আটক করেছে পুলিশ। দোষীদের বিচার নিশ্চিত মামলা করা হবে বলে জানিয়েছেন হাসপাতালের উপপরিচালক মাহবুবুল আলম। দেশের বিভিন্ন জেলায় উদ্বেগজনক হারে বেড়েছে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা। কুড়িগ্রামে গত 3 মাসে কামড়ের শিকার হয়েছেন 5000-এর বেশি মানুষ। রাজবাড়ী, গোপালগঞ্জের চিত্র একই। শঙ্কার কথা, সরকারি হাসপাতালে মিলছে না অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। কোনো ফার্মেসিতে মিললেও দাম নেওয়া হচ্ছে কয়েক গুণ। এতে বিপাকে পড়েছেন রোগী ও স্বজনরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। হাসপাতালের করিডোরে উৎকণ্ঠা, চোখে মুখে আতঙ্কের ছাপ। শরীরে কামড়ের দাগ নিয়ে কেউ দাঁড়িয়ে আছেন কাউন্টারের সামনে, কেউ ছুটছেন এক ফার্মেসি থেকে আরেক ফার্মেসিতে। উদ্দেশ্য একটাই, প্রাণঘাতী জলাতঙ্ক থেকে বাঁচতে একটি অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন। তবে গোপালগঞ্জের সরকারি হাসপাতালগুলোতে গত 15 দিন ধরে মিলছে না ভ্যাকসিন। অনেকটা বাধ্য হয়ে ফার্মেসিতে ছুটছেন রোগীরা। তবে সেখানে দাম কয়েক গুণ বেশি নেওয়ার অভিযোগ তাদের। আমি আসছিলাম ভ্যাকসিনের জন্য, বাট এখানে নাকি ভ্যাকসিনটা নেই। পরে আমি মেডিকেলে গিয়েছি, সেখানেও নেই। ফার্মেসিতে গেলাম, ফার্মেসিতে এরকম ভোগান্তিতে মানে পাওয়া যাচ্ছে না কোথাও। 500 টাকা দিয়ে কিনে দিতে হচ্ছে, তাও ওই যাদের কাছে পাওয়া যাচ্ছে না, দূরিতে এনে দেওয়া লাগতেছে। আমি স্টুডেন্ট, আমার জন্য 500 টাকা দিয়ে ভ্যাকসিন কেনা অনেক কষ্টকর। ফার্মেসিতে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। বাইরে দাম বেশি নিচ্ছে। আজকে আইনশৃঙ্খলা মিটিং আছে, সেখানে আমি উপস্থাপন করবো এবং যাদের বিষয় যারা থাকবে প্রশাসন সবাইকে নিয়ে আমরা আদর পরিচালনা করবো এবং কোথাও যেন দাম বেশি নিতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সরকারি হিসেবে গত 3 মাসে কুড়িগ্রামে 5072 জন কুকুর ও বিড়ালের আক্রমণের শিকার হয়েছেন, যা গত বছরের তুলনায় 4 গুণ বেশি। রোগী বাড়াই সংকট সৃষ্টি হয়েছে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিনের। সংকট উত্তরণের প্রচেষ্টা চলছে বলে জানালেন এই স্বাস্থ্য কর্মকর্তা। যাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে, সেই ব্যাপারে আমরা জেলা পরিষদের সমন্বয় মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে উপজেলা পরিষদের মাধ্যমে সেই উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে এই ভ্যাকসিনের সরবরাহ করারও ব্যবস্থা করা হবে। রাজবাড়ির চিত্র আরো ভয়াবহ। জেলা সরকারি হাসপাতালগুলোতে 2024 সালের মার্চ এপ্রিল থেকে চলছে জলাতঙ্ক টিকার সংকট, আর 2025 সালের ডিসেম্বর থেকে একেবারে বন্ধ আছে সরবরাহ। কবে নাগাদ সমস্যার সমাধান হবে সেটাও জানেন না জেলা সিভিল সার্জন কর্মকর্তা। আমরা টাইম টু টাইম যোগাযোগ রাখতেছি। এমন ঢাকা থেকে সর্বশেষ যেটা আজকে জানতে পারলাম যে আরো মাস দেড়েক লেগে যেতে পারে সদর হাসপাতালে আসতে। এই পর্যায়ে উপজেলাতে দেবে কিনা এখনো সিদ্ধান্ত হয়নি। জলাতঙ্ক নিরাময়ে সরকারি হাসপাতালে দ্রুত র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করার দাবি ভুক্তভোগীদের। সুলাইমান কবির, RTV। কুমিল্লায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসির বীমা দাবি পরিষদ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলার ম্যাজিক প্যারাডাইস পার্কে সভা অনুষ্ঠিত হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোহাম্মদ তোফাজ্জল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন মজুমদার, কুমিল্লা কান্দিরপাড় ও লাকসাম এরিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খোরশেদ আলম, চাঁদপুর ও গৌরীপুর এরিয়া প্রধান শামীম খান ও ইসলামী তাকাফুলের ভাইস প্রেসিডেন্ট GM হেলাল। আলোচনা সভা শেষে গ্রাহকদের মাঝে 5,35 লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। প্রাতঃ সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।